90% স্টুডেন্ট ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে এই ভুলগুলো করে। তারা বুঝতে পারে না এই জাতীয় সেন্টেন্সগুলি ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এখানে রিপোর্টিং ভার্ব কি বসাবে, সেড টু রেখে দেবে, না টোল্ড বসাবে, না অন্য কিছু বসাবে। আবার এই জাতীয় সেন্টেন্সগুলি নেগেটিভ হলে সেগুলি ন্যারেশন চেঞ্জ কিভাবে করবে। ফলে তারা ক্লাসের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা বা চাকরির পরীক্ষা সবেতেই পিছিয়ে পড়ে। কিন্তু আমি তোমাদের কথা দিতে পারি, আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই জাতীয় সেন্টেন্সগুলি ন্যারেশন চেঞ্জ করতে আর কখনো কোনো অসুবিধা হবে না। সমস্ত কনফিউশন এক ক্লাসে ক্লিয়ার করে দেবো। ক্লাসটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে সেন্টেন্সটা কি বলেছে, হি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বুঝতেই পারছো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। সেড টু, আমরা এটা কি সেড টুই রেখে দেবো? হি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাই থাকবে। সেড টু এখানে কি হয়ে যাবে, অর্ডার্ড। আচ্ছা এটা অর্ডার কেন হলো? এটা তো রিকোয়েস্ট হতে পারতো। রিকোয়েস্ট এটাকে কনফার্মলি বলার জন্য এখানে একটা প্লিজ দরকার ছিল। যেহেতু প্লিজ নেই তাই আমরা এটাকে অর্ডারই ধরলাম। হি অর্ডার্ড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। পরেরটা দেখো, দ্য ম্যান সেড টু হিজ সন ডু নট গো দেয়ার। মানুষটা তার ছেলেকে বারণ করছে। সেড টু নিশ্চয়ই থাকবে না, কি হবে এখানে, নিষেধ করা, ফরবিড। ফরবিডের পাস্ট টেন্স ফরবেড। দ্য ম্যান ফরবেড হিজ সন টু গো দেয়ার। এখানে অর্ডার করলো, এখানে ফরবেড। ফরবিডের পাস্ট টেন্স, নিষেধ করা ফরবিড, তার পাস্ট টেন্স। এখানে কিন্তু দেখো অর্ডার, এখানে কিন্তু নেগেটিভ নয়। নেগেটিভ যেখানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, যেখানে কোনো কিছু নিষেধ করা বোঝাবে, সেখানে আমরা ফরবেড ব্যবহার করতে পারি। দেখো থার্ড সেন্টেন্সটা, নিখিল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস গো ফর এ ওয়াক। নিখিল তার বন্ধুদের বলল চলো আমরা একটু হেঁটে আসি। নিখিল তার বন্ধুদের একটা প্রস্তাব দিল, তাহলে সেড টু এখানে কি হয়ে যাবে, প্রপোজড। কি হবে, নিখিল নিখিল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। প্রপোজড তারপর টু এলো, নিখিল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস অবজেক্ট দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা অর্ডার্ড হয়ে গেল, এখানে ফরবেড হয়ে গেল, এখানে প্রপোজড হয়ে গেল। কোন ক্ষেত্রে কিভাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় সেগুলো আমরা ক্লাস করতে করতে আস্তে আস্তে বিস্তারিতভাবে জানবো। ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস আর প্রপোজাল। প্রস্তাব, প্রপোজাল মানে প্রস্তাব, কোনো কিছু প্রস্তাব দেওয়া বা কোনো কিছু সাজেস্ট করা, সেগুলোই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। অর্ডার, কোনো কিছুর অর্ডার করা, গো দেয়ার, আমাকে কেউ বললো গো দেয়ার, আমাকে অর্ডার করছে। রিকোয়েস্ট, প্লিজ গো দেয়ার, কেউ আমাকে বললো প্লিজ গো দেয়ার, সে কিন্তু অর্ডার করলো না, সে আমাকে রিকোয়েস্ট করলো। প্লিজ দেওয়ার জন্য এটা অর্ডার থেকে রিকোয়েস্ট হয়ে গেল। আবার দেখো অ্যাডভাইস, কোনো কিছু উপদেশ দেওয়া, রিড অ্যাটেন্টিভলি, এটা অর্ডারও নয়, রিকোয়েস্টও নয়, আবার প্রপোজালও নয়। তাহলে অ্যাডভাইস কি হলো, সে আমাকে উপদেশ দিল, মনোযোগ সহকারে পড়ো। যখন আমরা অ্যাডভাইসকে ভার্ব হিসেবে ব্যবহার করব তখন সি উঠে গিয়ে এস বসে, এটা নিশ্চয়ই তোমরা জানো। আর প্রপোজাল, তোমার কোনো বন্ধু তোমাকে বললো চলো আজকে একটু ঘুরে আসি, একটা প্রস্তাব দিল, এই প্রস্তাব দেওয়া এগুলিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। প্রত্যেকটার জন্য রিপোর্টিং ভার্ব কিন্তু আলাদা। অর্ডারের রিপোর্টিং ভার্ব অর্ডারই হয়, রিকোয়েস্টের রিকোয়েস্টই হয়, কিন্তু অ্যাডভাইসের উচ্চারণটা অ্যাডভাইস কিন্তু স্পেলিং আলাদা। আর প্রপোজাল, এর রিপোর্টিং ভার্ব প্রপোজ বা সাজেস্ট। বোঝা গেল? লিখে নাও। দেখো প্রথম অর্ডার, ডাইরেক্ট স্পিচ। ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। বাবা আমাকে আদেশ করলেন, অর্ডার করলেন, গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও। এটা অর্ডার, তাহলে কি হবে রিপোর্টিং ভার্ব অর্ডার্ড, পাস্ট টেন্স হয়ে গেল।
অবজেক্ট ফাদার অর্ডার মি। এবার দেখো এখানে যদি আমি একটা টু বসিয়ে দিই, তারপর এই সেন্টেন্সটা একদম আনচেঞ্জড বসে যাবে, এটা আর চেঞ্জ করার দরকার নেই। খুব সহজ জিনিস। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যাচ অ্যান্ড চেঞ্জ। রিপোর্টেড স্পিচটা সাধারণত আনচেঞ্জড অবস্থায় বসে যায়, টু এর পরে রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জড অবস্থায় বসে যায়। এরপর আর এর কোনো টেন্সের পরিবর্তন হয় না। টু গো হোম at once। এখানে দেখো দ্য টিচার সেড ওপেন দ্য বুক, এখানে কিন্তু অবজেক্ট নেই, কাকে বলা নেই। দ্য টিচার অর্ডার্ড, তারপর আমি একটা টু বসিয়ে দিলাম, যেহেতু এখানে অবজেক্ট নেই। দ্য টিচার অর্ডার টু ওপেন দ্য বুক। বোঝা গেল? টু এর পরে রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জড অবস্থায় বসে গেল, না টেন্সের পরিবর্তন হলো, না এই সেন্টেন্সটার কোনো পরিবর্তন হলো। শুধু চেঞ্জ হয় যদি এর ভেতরে কোনো পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন থাকে, পার্সন চেঞ্জের নিয়ম অনুযায়ী সেই পার্সনটা চেঞ্জ হয়। বাকি সেন্টেন্সের টেন্স বা অন্য কোনো অংশের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? তাহলে ফর্মটা কি হলো দেখো, এই ফর্মটা এটা কিন্তু অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস তিনটে ক্ষেত্রেই একই, শুধু রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। অর্ডার থাকলে অর্ডার হবে, রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্ট হবে, আর অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস হবে। তারপর অবজেক্ট বসবে, তারপর টু, আর তারপরে রিপোর্টেড স্পিচটা অলমোস্ট আনচেঞ্জড অবস্থায় বসে যায়। বোঝা গেল? লিখে নাও। দেখো রিকোয়েস্ট, মাই ব্রাদার সেড টু মি প্লিজ গিভ মি ইউর টয়। রিকোয়েস্ট করছে, প্লিজ দিয়ে বোঝাই যাচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? রিকোয়েস্ট। মাই সেড টু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? রিকোয়েস্টেড, শুধু টেন্স চেঞ্জ হলো। মাই ব্রাদার রিকোয়েস্টেড, তারপর দেখো অবজেক্ট, ফর্ম অনুযায়ী অবজেক্ট আছে রিকোয়েস্টেড মি, তারপর টু বসিয়ে এই প্লিজটা উঠে যাবে, প্লিজটা কিন্তু আর থাকবে না, যেহেতু আমি এখানে রিকোয়েস্ট কথাটা ব্যবহার করে দিয়েছি। ইনডাইরেক্ট স্পিচে এই প্লিজ কথাটা কিন্তু আর থাকবে না। বোঝা গেল? মাই ব্রাদার রিকোয়েস্টেড মি টু গিভ, আমি বলেছিলাম রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো পার্সন থাকে তার পার্সনটা খালি চেঞ্জ হয়। এই মি কাকে বলা হচ্ছে? কে বক্তাটা? মাই ব্রাদার, তাহলে মি কে? তাহলে মাই ব্রাদার। মি তাহলে এখানে কি হয়ে যাবে? হিম। টু গিভ হিম, এই ইওর, ইওর কাকে বলছে? এটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কে এখানে? আমি, তাহলে কি হবে? এটা মাই। বোঝা গেল? পার্সন চেঞ্জটা বুঝতে পারলে আশা করি। দেখে নাও তারপরে সেন্টেন্সটা দেখো, আই সেড টু মাই টিচার প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ ওয়ান্স মোর। সেড এটা কি হয়ে যাবে? রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড মাই টিচার টু, টু বসে গেল আর প্লিজ উঠে গেল, টু এক্সপ্লেন দ্য প্যাসেজ ওয়ান্স মোর। বোঝা গেল? ফর্ম অনুযায়ী বুঝতে পারলে? প্রত্যেকটা ফর্ম কিন্তু একই, অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস, তিন ধরনের সেন্টেন্সেরই ম্যাচ অ্যান্ড চেঞ্জ করার ফর্মটা একই, শুধু রিকোয়েস্টের বেলা এই প্লিজ কথাটা উঠে যাবে, প্লিজ কথাটা আর ইনডাইরেক্ট স্পিচে থাকবে না, বাকি সমস্ত নিয়ম একই। দেখো অ্যাডভাইস, টিচার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে উপদেশ, মনোযোগ সহকারে পড়ো। তাহলে কি হবে? টিচার সেড টু, এটা কি হয়ে যাবে? অ্যাডভাইসড, এডিভিআই এসিডি, এটা মাথায় রাখবে। অ্যাডভাইস সি কখন? নাউন।
আর এস হচ্ছে ভার্ব। দ্য টিচার বা টিচার অ্যাডভাইসড মি, তারপর টু বসে গেল, মি এখানে অবজেক্ট, তারপর এই রিপোর্টের স্পিচটা একদম আনচেঞ্জড বসে গেল, টু রিড অ্যাটেন্টিভলি। পরের সেন্টেন্সটা দেখো, ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম। এটা দেখো, এটা কিন্তু নেগেটিভ একটা উপদেশ, নিষেধ করছে, ডু নট ওয়েস্ট টাইম। এগুলোর ন্যারেশন চেঞ্জ কিভাবে করব, এটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। ফাদার, এখানেও আমরা অ্যাডভাইস করতে পারি, অ্যাডভাইসড মি, কিন্তু এখানে টু বসবে না, আগে নট বসবে, তারপর টু বসবে। ফাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট টাইম। বা আমরা আরেকটা জিনিস কি করতে পারি, এখানে অ্যাডভাইসড মি না করে এটাকে আমরা ফরবেড যদি করি, ফরবেড মানেই নিষেধ করা, এমনি নেগেটিভ, তখন আর এই নটের দরকার পড়ে না। যদি আমরা অ্যাডভাইসডের জায়গায় ফরবেড করি তখন কিন্তু আর নটের দরকার পড়বে না, তখন ফরবেড মি টু ওয়েস্ট টাইম। কিন্তু এখানে যেহেতু এটা উপদেশ, সেই জন্য আমরা অ্যাডভাইসটি ব্যবহার করব, এটাই প্রেফারেবল। পরের সেন্টেন্সটা দেখো, দ্য গার্ডেনার সেড টু আস ডু নট প্লাক ফ্লাওয়ার্স। গার্ডেনার কিন্তু একদম স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছে, এটা কিন্তু বাবা উপদেশ দিচ্ছেন যে তোমরা বা তুমি সময় নষ্ট করো না, এটা একটা উপদেশ। কিন্তু এখানে গার্ডেনার কিন্তু নিষেধ করছে, এখানে অতি অবশ্যই এটা ফরবেড হবে। দ্য গার্ডেনার ফরবেড, তারপর অবজেক্ট ফরবেড আস, সেড টু এর জন্য এখানে কি হলো, ফরবেড। ফরবিড এর পাস্ট টেন্স ফরবেড, ফরবিড মানে নিষেধ করা। দ্য গার্ডেনার ফরবেড আস টু প্লাক ফ্লাওয়ার্স। বোঝা গেল? দেখে নাও। দেখো, প্রপোজাল, হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে এ ম্যাচ। প্রস্তাব দিচ্ছে তার বন্ধুদের, চলো আমরা একটা ম্যাচ খেলি। তাহলে সেড টু কি হয়ে যাবে, আমরা আগেই দেখেছি, প্রপোজড, রিপোর্টিং ভার্বটা প্রপোজড হয়ে যাবে। অথবা আমরা আরেকটা বসাতে পারি কি, সাজেস্ট, সাজেস্টেড। কি হবে, হি প্রপোজড বা সাজেস্টেড টু হিজ ফ্রেন্ডস দ্যাট, এখানে দেখো আর টু এলো না, কি হবে এখানে, দে শুড, শুড মোডাল এলো, দে শুড প্লে এ ম্যাচ। বোঝা গেল? প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে প্রস্তাব বা প্রপোজালের ক্ষেত্রে কি নিয়ে আসবো, প্রপোজড বা সাজেস্টেড, তারপর টু আসে, তারপর অবজেক্ট, হিজ ফ্রেন্ডস এখানে অবজেক্ট, তারপর একটা লিঙ্কার দ্যাট আসে, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পার্সেন্ট চেঞ্জ হয়ে বসবে। এখানে আস, আস বলতে কি, এখানে থার্ড পার্সন, তাহলে এখানে হি থার্ড পার্সন, প্লুরালে গিয়ে কি হয়, দে, এখানে আস দে হয়ে গেল পার্সেন্ট চেঞ্জ হয়ে। তারপর শুড মোডাল, তারপর বাক্যের বাকি অংশ। বোঝা গেল? পরের সেন্টেন্সটা দেখো, রমেন সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক। রমেন তার বন্ধুদের বলল চলো আমরা একটা পিকনিকে যাই। কি হবে, রমেন থার্ড পার্সন, রমেন সেড টু কি হয়ে যাবে, প্রপোজড বা সাজেস্টেড, তারপর টু আসে, তারপর হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে অবজেক্ট। বা এদেরকেই কথাটা বলা হচ্ছে। এবার দেখো কথাটা কে বলছে, রমেন থার্ড পার্সন, তাহলে এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে যে বক্তা থার্ড পার্সন পাবে,
তাহলে আস কার পার্সন পাবে? রমেনের পার্সন, থার্ড পার্সন। আস থার্ড পার্সন হয়ে কি হয়ে যাবে? দে। রমেন প্রপোজড অর সাজেস্টেড টু হিজ ফ্রেন্ডস, তারপর দ্যাট লিঙ্কার আসবে, তারপর এই আস এখানে দে হয়ে যাবে, পার্সন চেঞ্জ হয়ে দ্যাট দে শুড আসবে। প্রপোজালের জন্য শুড আসবে এখানে মোডাল। প্রপোজালে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে শুড মোডাল নিয়ে আসতে হয়, দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক। বোঝা গেল? তাহলে ফর্মটা কি হলো? প্রপোজ বা সাজেস্ট রিপোর্টিং ভার্ব, তারপর টু, তারপর অবজেক্ট বসে যাকে কথাটা বলা হচ্ছে, তারপর দ্যাট লিঙ্কার, তারপর রিপোর্টের স্পিচের যে সাবজেক্ট সেটা পার্সন চেঞ্জ হয়ে বসবে, তারপর শুড মোডাল বসবে, তারপর বাক্যের বাকি অংশ। বোঝা গেল ফর্মটা? দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি বসেছে? প্রথমে প্রপোজ বা সাজেস্ট, তারপর টু, তারপর অবজেক্ট, দেখো এখানে অবজেক্ট রয়েছে, তারপর দ্যাট লিঙ্কার, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা এখানে পার্সন চেঞ্জ হয়ে বসেছে এখানে, তারপর শুড মোডাল, তারপর বাক্যের বাকি অংশ। দেখো ফর্মের সঙ্গে মিলে যাচ্ছে, লিখে নাও। আচ্ছা, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সব সময় কি সাজেস্টেড, তারপর সাবজেক্ট, তারপর শুড এইভাবে হবে? এখানে কিছু আমি এক্সেপশন দিয়েছি। দেখো, হি সেড লেট মি কাম ইন, এটা কিন্তু আর সাজেস্টেড দিয়ে হবে না, এটা কিন্তু এক ধরনের রিকোয়েস্ট। হি রিকোয়েস্টেড দ্যাট, এখানে কিন্তু আর টু দিয়ে হলো না, দ্যাট হি মাইট বি অ্যালাউড, তাকে যাতে অ্যালাউ করা হয়, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। একটু বুঝে নাও তাহলেই করতে পারবি। হি রিকোয়েস্টেড দ্যাট, সে রিকোয়েস্ট করলো যে, এই অবধি খুব সহজ। তারপর হি মাইট বি অ্যালাউড, এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা লেট দিয়ে থাকলে এগুলোতে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় মাইট বি অ্যালাউড এই কথাটা ব্যবহার করি। মাইট বি অ্যালাউড এই কথাটা লিখে নাও। পরের সেন্টেন্সটাও দেখো, দে সেড লেট হিম ডু দ্য ওয়ার্ক, তারা বলল তাকে কাজটা করতে দাও। সাজেস্টেড, তারপর দ্যাট নিয়ে এলাম, দ্যাট কাকে? হি, হি মাইট বি অ্যালাউড। দেখো এই মাইট বি অ্যালাউডকে আমরা এখানেও ব্যবহার করলাম। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হলেও যখন কোনো প্রপোজাল বা প্রস্তাব না বোঝায় তখন মাইট বি অ্যালাউড আনতে হয়, তখন কিন্তু আর শুড মোডাল দিয়ে ন্যারেশন চেঞ্জ হয় না, তখন মাইট বি অ্যালাউড আনতে হয়। বোঝা গেল? লিখে নাও। আবার দেখো, যদি এই ধরনের সেন্টেন্স থাকে, হি সেড টু মি স্যার, সে আমাকে অ্যাড্রেস করলো, হি সেড টু মি স্যার প্লিজ গিভ মি ইয়োর বুক, দয়া করে আপনার বইটা দিন। দেখো এটা কিন্তু রিকোয়েস্ট, কিন্তু এখানে একটা স্যার দিয়ে আমাকে অ্যাড্রেস করেছে, তাহলে কি করব? এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। প্রথমে করব কি, হি অ্যাড্রেসড মি অ্যাজ স্যার অ্যান্ড, এটাকে আমরা সিঙ্গেল কোট করতেও পারি বা নাও করতে পারি। হি অ্যাড্রেসড মি অ্যাজ স্যার অ্যান্ড রিকোয়েস্টেড to give him my book. আর একটা সেন্টেন্স দেখে নিই। দেখো এই সেন্টেন্সটা, রজত সেড টু মি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মাই ফ্রেন্ড, সে কিন্তু এখানে আমাকে অ্যাড্রেস করলো মাই ফ্রেন্ড বলে, এটাকে আমরা শেষে দিয়েছি। রজত সেড টু মি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস মাই ফ্রেন্ড, রজত আমাকে বলল বন্ধু লাইফ কিন্তু শুধুমাত্র ফুল বেছানো বিছানা নয়। তাহলে কি হবে এটা? রজত
addressed me as my friend. এটাকে আমরা সিঙ্গেল কোট করলাম যেহেতু এই মাই কথাটাকে রেখে দিয়েছি। রজত addressed me as my friend and told that, বাকিটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য told নিয়ে এলাম। told that life, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা কখনো চেঞ্জ হয় না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা একটা চিরসত্য। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, সেজন্য এটা টেন্সেরও পরিবর্তন হলো না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। রজত অ্যাড্রেসড মি অ্যাজ মাই ফ্রেন্ড, যদি আমরা সিঙ্গেল কোট তুলে দিতাম তাহলে কি করতে হতো? হিজ ফ্রেন্ড, এই মাইটা কার? রজতের। রজতের পার্সন পেতো থার্ড পার্সন, তাহলে কি করতে হতো? অ্যাজ হিজ ফ্রেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। বোঝা গেল? তাহলে এই ধরনের অ্যাড্রেস করা থাকলে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করবো বুঝতে পারলে? লিখে নাও। দেখো আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম একটু সাম আপ করে নিই। আমরা একটু ঝালিয়ে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ অনুযায়ী কোন ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব কি হবে। দেখো যদি অর্ডার থাকে তাহলে রিপোর্টিং ভার্বটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে অর্ডারই হবে। রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্টই হবে। অ্যাডভাইস থাকলে অ্যাডভাইসই হবে, শুধু এস হয়ে যাবে, সি এর জায়গায় এস হয়ে যাবে। এবার দেখো যদি আমরা অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস কোনোটাই যদি আমরা না বুঝতে পারি, এমন কিছু সেন্টেন্স থাকে যেগুলোকে আমরা বুঝতে পারি না সেটা অর্ডার না অ্যাডভাইস, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কোনো চান্স না নিয়ে আস্ক এই রিপোর্টিং ভার্বটাকে ব্যবহার করতে পারি। যদি আমরা বুঝতে না পারি সেটা অর্ডার না রিকোয়েস্ট না অ্যাডভাইস, সেক্ষেত্রে একমাত্র আমরা আস্ক ব্যবহার করতে পারি। রিপোর্টিং ভার্ব যদি আমরা আস্ক ব্যবহার করি সেখানেও কিন্তু আমাদের ভুল হবে না। বোঝা গেল? এটা কোনো অপশন বা চান্স না পেলে, কোনো কিছু বুঝতে না পারলে তখন আমরা আস্ক ব্যবহার করতে পারি রিপোর্টিং ভার্বটাকে। এরপর দেখো অ্যাডভাইস ইন নেগেটিভ সেন্টেন্স, যদি নাবাচক কোনো উপদেশ হয় যে রোদে দৌড়াদৌড়ি করো না, সেক্ষেত্রে কি হবে? রিপোর্টিং ভার্বটা প্রথমে অ্যাডভাইস বসবে, তারপর নট টু, টু এর আগে একটা নট চলে আসবে। বোঝা গেল? প্রহিবিশন, নিষেধ, যদি কিছু নিষেধ করে সেটা ডাইরেক্ট উপদেশও হতে পারে বা কোনো কিছু নিষেধ করা, যেমন ফুল তুলো না, যেমন এখানে ঢুকো না, প্রবেশ করো না, ডু নট এন্টার হিয়ার, এটা উপদেশ নয়, এটা কিন্তু নিষেধ। সেক্ষেত্রে আমরা কি করব? প্রহিবিট বা ফরবিড দুটোই ব্যবহার করতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা। প্রপোজাল, যদি প্রস্তাব হয়, প্রপোজ বা সাজেস্ট তারপর টু, প্রপোজ বা সাজেস্ট যে কোনো একটা ব্যবহার করতে পারি, তারপর টু। বোঝা গেল? লিখে নাও। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো গ্রামারের টপিকের ওপর ক্লাস দরকার হয় তোমরা সেটাও কমেন্ট করে জানাতে পারো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।